Welcome everyone. Today we are starting with individual part of cell one by one, and we have already discussed about the structure of prokaryotic cell and eukaryotic cell in details, and in this video we will discuss about the first part of cell, that is the cell wall. So let us start with cell wall first. What is cell wall? Cell wall is the outer rigid membrane present outside the cell membrane or plasma membrane. The cell membrane এর বা প্লাজমা মেমব্রেনের বাইরের দিকে অবস্থিত যে রিজিড মেমব্রেন থাকে তাকেই বলা হচ্ছে সেল ওয়াল, অ্যান্ড দিস ইজ দ্য প্রোটেক্টিভ লেয়ার বিকজ ইট হেল্পস ইন প্রোটেকশন অফ সেল অ্যান্ড গিভস এ স্ট্রেংথ অ্যান্ড রিজিডিটি টু দ্য সেল। তাহলে কোষকে এটা প্রোটেকশন দেবে, স্ট্রেংথ দেবে, একই সঙ্গে রিজিডিটি বা দৃঢ়তা প্রদান করবে। সেই জন্য বলা হয়েছে দিস ইজ প্রোটেক্টিভ লেয়ার গিভস এ স্ট্রেংথ অ্যান্ড রিজিডিটি টু দ্য সেল, অ্যান্ড discovered by Robert Hooke. As we have already said that when Robert Hooke worked with a slice of cork, he found honeycomb-like স্ট্রাকচার, অর্থাৎ মৌমাছির চাকের মতন কিছু গঠন তিনি দেখেছিলেন, এবং সেই যে স্ট্রাকচারটা তিনি দেখেছিলেন সেই স্ট্রাকচারের নামটা তিনি দিয়েছিলেন সেল, এবং সেটা ছিল কর্কের টুকরো, এবং সেখান থেকে যে সেলের কথা তিনি বলে গেছিলেন সেটা অবশ্যই প্লান্ট সেল ছিল, এবং ভিতরের যে মেটেরিয়ালগুলো ছিল সেগুলো ডেড ছিল, অর্থাৎ ডেড প্রোটোপ্লাস্ট ছিল। তাহলে বাইরের যে প্রাচীরটা তিনি দেখেছিলেন সেটা ছিল সেল ওয়াল। সো দ্য ক্রেডিট অফ discovery of cell wall goes to Robert Hooke. So cell wall discovered by Robert Hooke, we can say, and it is found in plant cell, fungi, prokaryote except mycoplasma and also in some protist. তাহলে আমরা হয়তো ভাবতে পারি যে শুধুমাত্র উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, কিন্তু সেটা নয়। আমরা প্রোকারিওটের গঠন যখন পড়েছি তখন দেখেছি কোষ প্রাচীর পেয়েছেন, এবং সেটা ফর্মড বাই দ্য পেপটাইডোগ্লাইকন। হ্যাঁ, তাহলে কি এখানে প্লান্ট সেলও দেখা যাবে, ফাঙ্গাসের ক্ষেত্রেও দেখা যাবে, প্রোকারিওটদের ক্ষেত্রে দেখা যাবে, এক্সেপ্ট মাইকোপ্লাজমা। তাহলে মাইকোপ্লাজমার ক্ষেত্রে আমরা সবথেকে ছোটো কোষ হিসেবে পড়েছি বা প্রোকারিওট, সে কিন্তু তার বাইরের কোষ প্রাচীর অ্যাবসেন্ট, অ্যান্ড অলসো ইন সাম প্রোটিস্ট, এবং কিছু প্রোটিস্টের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাবো। ক্লিয়ার? নাও কম্পোজিশন অফ সেল ওয়াল, অর্থাৎ কোষ প্রাচীরের কী কী কম্পোজিশন বা তার মধ্যে কী কী উপাদান আমরা দেখতে পাই সেটা একবার দেখব। তাহলে আমরা যদি দেখি, ইন কেস অফ প্রোকারিওট ইট ইজ মেড আপ অফ পেপটাইডোগ্লাইকান হুইচ ইজ মেড আপ অফ প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট। তাহলে প্রোটিন কার্বোহাইড্রেটের যে যৌগ বা উপাদান সেটা পেপটাইডোগ্লাইকান, সেই পেপটাইডোগ্লাইকান দ্বারা তৈরি হচ্ছে প্রোকারিওটদের সেল ওয়াল। অ্যান্ড ইন কেস অফ ফাঙ্গি মেড আপ অফ কাইটিন। কাইটিন হচ্ছে এক ধরনের হোমোপলিস্যাকারাইড। হোমোপলিস্যাকারাইড মানে হচ্ছে বহু শর্করা, এবং হোমো মিনস সেম টাইপের, অর্থাৎ একই ধরনের সিঙ্গেল মনোস্যাকারাইড দ্বারা তৈরি হয়েছে কাইটিনটা, এবং সেটা কি মনোস্যাকারাইড? মেড আপ অফ মনোমার অফ এন অ্যাস্টাইল গ্লুকোজ অ্যামাইন, বা আমরা নাগা বলতে পারি। তাহলে এই মনোমারটাও জুড়ে জুড়ে তৈরি হয়েছে যে হোমোপলিস্যাকারাইডটা, সেটা হচ্ছে কাইটিন ইন কেস অফ ফাঙ্গি। অ্যান্ড ইন কেস অফ প্রোটিস্ট মেড আপ অফ সেলুলোজ আর সিমিলার পলিমার। প্রোটিস্টের ক্ষেত্রে সেলুলোজ দ্বারা তৈরি হতে পারে অথবা সিমিলার পলিমার দ্বারা তৈরি হতে পারে। প্লান্টের ক্ষেত্রে যদি আমরা আসি, মেড আপ অফ সেলুলোজ হুইচ ইজ এ হোমোপলিস্যাকারাইড অফ বিটা ডি গ্লুকোজ। তাহলে সেলুলোজ কী দ্বারা তৈরি? বিটা ডি গ্লুকোজের যে মনোমার সেটা পরপর সংযুক্ত হয়ে যে পলিস্যাকারাইড তৈরি করছে সেটা অবশ্যই হোমোপলিস্যাকারাইড, সেটাকে আমরা সেলুলোজ বলছি। আর কি দেখা যাবে? হেমিসেলুলোজ মেড আপ অফ জাইলোজ, ম্যানোজ, অ্যারাবিনোজ অ্যান্ড গ্যালাক্টোজ। তাহলে হেমিসেলুলোজের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে সেটা চারটে মনোস্যাকারাইড দ্বারা তৈরি হচ্ছে। একটা হচ্ছে জাইলোজ, সেকেন্ড ম্যানোজ, থার্ড অ্যালবিনোজ অ্যান্ড ফোর্থ গ্যালাক্টোজ। সো ইট ইজ এ হেট্রোপলিস্যাকারাইড, কারণ এখানে পলিস্যাকারাইড মানে লম্বা চেন তৈরি হচ্ছে কিন্তু ডিফারেন্ট ইউনিট দ্বারা তৈরি হচ্ছে, কারণ এখানে চারটে ডিফারেন্ট ইউনিট দ্বারা তৈরি হচ্ছে। কিন্তু সেলুলোজের ক্ষেত্রে যদি দেখি তাহলে শুধুমাত্র বিটা ডি গ্লুকোজ ফ্রম দ্য পলিস্যাকারাইড, সো কল অ্যাজ হোমোপলিস্যাকারাইড, অ্যান্ড সেটাকে আমরা টার্ম দিচ্ছি কি? সেলুলোজ। কিন্তু হেমিসেলুলোজের ক্ষেত্রে যেহেতু ডিফারেন্ট মনোস্যাকারাইড ইউনিট কম্বাইন করে তৈরি করছে পলিস্যাকারাইডটা, সেই জন্য এটাকে বলা হচ্ছে ইট ইজ এ হেটেরোপলিস্যাকারাইড। নেক্সট কম্পোনেন্ট অফ প্লান্ট সেল ওয়াল ইজ পেকটিন অর পেকটিক মেটেরিয়াল। দিস ইজ অলসো এ হেটেরোপলিস্যাকারাইড, মানে এখানেও পলিস্যাকারাইডটা ডিফারেন্ট ইউনিট দ্বারা তৈরি হবে, এবং সেটা কোন ইউনিট? মেড আপ অফ গ্লুকুরোনিক অ্যাসিড অ্যান্ড গ্যালাক্টোরোনিক অ্যাসিড। তাহলে এই দুটো ডিফারেন্ট ইউনিট দ্বারা এই পলিস্যাকারাইডটা তৈরি হচ্ছে বলে এটাকে বলা হচ্ছে হেটেরোপলিস্যাকারাইড। সেটাকে আমরা কী টার্ম দিচ্ছি? পেকটিন অর পেকটিক মেটেরিয়াল। তাহলে আমরা প্লান্ট সেলের ক্ষেত্রে সেল ওয়ালের কম্পোজিশন যেটা দেখলাম, তাহলে সেখানে সেলুলোজ থাকবে, বিটা ডি গ্লুকোজের পলিমার, and hemicellulose is the polymer of four different unit, that is the xylose, mannose, arabinose and
গ্যালাক্টোজ। এবং পেকটিনের ক্ষেত্রে যদি দেখি সেক্ষেত্রে গ্লুকুরোনিক অ্যাসিড এবং গ্যালাক্টোরিক অ্যাসিডের পলিমার, একই সঙ্গে সেখানে প্রেজেন্ট থাকবে ওয়াটার, ফিউ অ্যামাউন্টস অফ লিপিডস অ্যান্ড ফিউ অ্যামাউন্ট অফ প্রোটিন ফর ফরমেশন অফ সেল ওয়াল। তাহলে প্রোক্যারিওটের ক্ষেত্রে আমরা কি দেখলাম, সেখানে পেপটাইড ও গ্লাইকান দ্বারা তৈরি তার সেল ওয়ালটা। ফাঙ্গাসের ক্ষেত্রে কি দেখলাম, সেখানে কাইটিন দ্বারা ফরমেশন হয়েছে, সেটা এন অ্যাসিড গ্লুকোজ অ্যামাইনের মনোমার সেটা সংযুক্তে পলিমারটা তৈরি করেছে। প্রোটিসদের ক্ষেত্রে সেলুলোজ থাকবে আর সিমিলার পলিমার থাকবে। কিন্তু প্লান্টের ক্ষেত্রে সেখানে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন তো থাকছে, সঙ্গে ওয়াটার, লিপিড অ্যান্ড protein molecules also present. Hemicellulose and pectic material form the hemicellulosic matrix for cell wall, within which cellulose arranged in different manner, and also some additional substance also deposited within the cell wall and change the nature of cell wall. তাহলে আমরা যদি দেখি যে হেমিসেলুলোজ পেকটিন যেটা আছে সেটা কোষ প্রাচীরের ম্যাট্রিক্সটা তৈরি করবেন, সেই ম্যাট্রিক্সের মধ্যে সেলুলোজগুলো বিভিন্নভাবে অ্যারেঞ্জ হয়ে থাকে বা তারা বিভিন্নভাবে সাজিয়ে অবস্থান করে, এবং একই সঙ্গে ওই কোষ প্রাচীরের যে ম্যাট্রিক্স এবং সেলুলোজ যেখানে থাকছে তার মধ্যে বিভিন্ন ধরনের মেটেরিয়াল বা সাবস্টেন্সের ডিপোজিশন হবে, তারা জমা হতে থাকবে এবং সেটা কোষ প্রাচীরের নেচারটাকে চেঞ্জ করে দেবে। ওই জন্য বলেছে ডিপোজিটেড অন সেল ওয়াল অ্যান্ড চেঞ্জ দ্য নেচার অফ সেল ওয়াল। তাহলে কী কী সাবস্টেন্স, অ্যাডিশনাল সাবস্টেন্স সেখানে অ্যাড হতে পারে বা ডিপোজিটেড হতে পারে। তাহলে লিগনিন, তাহলে লিগনিন ইজ দ্য কমপ্লেক্স পলিমার। তাহলে লিগনিন এমন একটা কমপ্লেক্স পলিমার, এটা হচ্ছে হার্ডেস্ট হয়ে থাকে। অ্যান্ড সুবেরিন ওয়াক্স সাবস্টেন্স, অর্থাৎ মোম জাতীয় একটা উপাদান। তাহলে এটা কী হবে, ওয়াটার গ্যাস ইম্পারমিবল, অর্থাৎ জল গ্যাস দুটোই অবৈধ হয়। এবং পেকটিন হচ্ছে আমরা আগেই বলেছি যে গ্লুকুরোনিক অ্যাসিড এবং গ্যালাক্টোরিক অ্যাসিড দ্বারা তৈরি। অ্যান্ড কিউটিন হচ্ছে অলসো ওয়াক্সি সাবস্টেন্স দ্যাটস ইম্পারমিবল টু ওয়াটার অ্যান্ড গ্যাসেস। ক্লিয়ার? অ্যান্ড সেলুলোজ ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট অর্গানিক পলিমার অন আর্থ। সেলুলোজ যেহেতু আমাদের সারা পৃথিবীতে গাছপালার পরিমাণটা অনেকটাই বেশি, সেই জন্য মোস্ট অ্যাবান্ডেন্ট অর্গানিক পলিমার অন আর্থ। কারণ প্রত্যেকটা উদ্ভিদ কোষ যদি দেখি তাহলে তারা কি সেলুলোজ দ্বারা গঠিত, সেই জন্য মোস্ট সব থেকে বেশি মানে প্রাচুর্যতা দেখা যায় যে অর্গানিক পলিমারের, সেটা হচ্ছে আমাদের সেলুলোজ অন দিস আর্থ। We know that the main composition of the plant cell wall is cellulose, and they arrange in different ways or in different manner within the matrix of hemicellulose. And here we will see the formation of microfibril, and the microfibril is the structural unit of cell wall. As the cell is the structural unit of all the living organism, in the same way the microfibril is the structural unit of cell wall. First, D-glucose, more about 6,000 plus molecule added through glycosidic bond and formed a straight chain of homopolysaccharide called as cellulose, and 6,000 D-glucose molecule formed in one molecule of cellulose, and then 100 molecule of cellulose combined together to form one molecule of micelle, then 20 molecules of micelles combined together to form the microfibril, which is the structural unit of cell wall, and finally the 250 microfibril combined together to form the macrofibril, and this macrofibril arranged within the hemicellulosic matrix in different manner. তাহলে কি দেখা যাচ্ছে যে ডি গ্লুকোজ মলিকুল যেগুলো হচ্ছে 6,000 প্লাস মলিকুল added by glycosidic bond and form a straight chain of homopolysaccharide because there is only D glucose molecule present as the monomer, so called as homopolysaccharide, and this is known as cellulose. So 6,000 D glucose molecule form one molecule of cellulose, then 100 molecule of cellulose combined together to form the one molecule of micelle, অর্থাৎ এক অণু মিসেলের মধ্যে 100 মলিকুল সেলুলোজ প্রেজেন্ট, এবং এক অণু সেলুলোজের মধ্যে যদি দেখি তাহলে এখানে 6,000 ডি গ্লুকোজ প্রেজেন্ট, দেন 20 মলিকুল অফ মিসেল কম্বাইন টুগেদার টু ফর্ম দ্য মাইক্রোফাইব্রিল। তাহলে এক অণু মাইক্রোফাইব্রিল যদি আমরা দেখি তার মধ্যে কী আছে, 20 মলিকুল মিসেল প্রেজেন্ট আছে। তারপরে যদি দেখা যায় যে 20 মলিকুল মিসেল মিলে একটা অণু মাইক্রোফাইব্রিল তৈরি করেছে, তাহলে সেই মাইক্রোফাইব্রিলটাই হচ্ছে স্ট্রাকচারাল ইউনিট অফ সেল ওয়াল, অ্যান্ড দেন 250 molecule of microfibril combined together to form one molecule macrofibril, অর্থাৎ এক অণু ম্যাক্রোফাইব্রিলের মধ্যে 250 অণু মাইক্রোফাইব্রিল আছে, এবং এক অণু মাইক্রোফাইব্রিলের মধ্যে 20 মলিকুল মিসেল আছে, এবং এক অণু মিসেলের মধ্যে 100 মলিকুল সেলুলোজ থাকছে, and one molecule cellulose made up of more about 6,000
ডি গ্লুকোজ। তাহলে সেটাই আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। এবং ফাইনালি দ্য ম্যাক্রোমলিকুল অ্যারেঞ্জ ইন দ্য ম্যাট্রিক্স অফ হেমিসেলুলোজ। তাহলে এখানে আমরা বলি যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের বা প্লান্ট সেল ওয়ালের মেন কম্পোজিশন হচ্ছে সেলুলোজ। তাহলে এখানে সেলুলোজটা মাইক্রোফাইবিল আর ম্যাক্রোফাইবিল ফর্মেশন করার পরে দে অ্যারেঞ্জ ইন ডিফারেন্ট ম্যানার উইদিন দ্য ম্যাট্রিক্স অফ হেমিসেলুলোজ। তাহলে আমরা একই জিনিস এখানে আরও একবার দেখানোর চেষ্টা করেছি, যেখানে ডি গ্লুকোজ মলিকুলগুলো প্রথমে গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত হয়েছে এবং সেখানে 6000 মলিকুল প্রেজেন্ট থাকছে। তাহলে সেখানে এক অণু সেলুলোজ। তাহলে এরকম সেলুলোজের ফাইবার তাহলে যদি দেখা যায় তাহলে 100 মানে 100টা যদি একত্রিত হয় তাহলে সেক্ষেত্রে ফর্মেশন হবে একটা মিসেল মলিকুল। তাহলে এরকম মিসেল 20টা যদি একসঙ্গে কম্বাইন করে তাহলে সেখানে ফর্মেশন হবে এক অণু মাইক্রোফাইবিল। তাহলে এরকম মাইক্রোফাইবিল 250টা মিলে তৈরি করবে ম্যাক্রোফাইবিল। অর্থাৎ এখানে ম্যাক্রোফাইবিলের মধ্যে কতগুলো মাইক্রোফাইবিল আছে? 250টা। এবারে এখনও মাইক্রোফাইবিলের মধ্যে কী আছে? 20টা মিসেল। তাহলে এখন মিসেলের মধ্যে কী আছে? 100 মলিকুল সেলুলোজ। এবং এখন সেলুলোজের মধ্যে দেখা যায় তাহলে সেক্ষেত্রে 6000 মলিকুল ডি গ্লুকোজ প্রেজেন্ট থাকছে। সো here the glucose molecule added through glycosidic bond and form the cellulose, and finally they form the microfibril. For this reason microfibril called as the structural unit of plant cell wall. Now we will see the origin of cell wall, অর্থাৎ কীভাবে সেল ওয়ালের উৎপত্তি ঘটছে সেটা আমরা দেখব। আমরা যদি দেখি ডিউরিং সেল ডিভিশন ফার্স্ট নিউক্লিয়ার ডিভিশন, দ্যাটস মিন দ্য ক্যারিওকাইনেসিস টেক্স প্লেস, অ্যান্ড আফটার দ্যাট দ্য cytoplasmic division or the cytokinesis takes place. In case of animal cell, in karyokinesis during telophase, two nucleus present on the two different pole of the cell and followed by the cytokinesis through the ফারিং, অর্থাৎ খাঁজ সৃষ্টির মাধ্যমে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমিক ডিভিশনটা কমপ্লিট হয়ে যায় অ্যানিমাল সেলের ক্ষেত্রে। বাট ইন কেস অফ প্লান্ট সেল, অর্থাৎ ডিউরিং সাইটোকাইনেসিস অফ দ্য প্লান্ট সেল দেয়ার সেল প্লেট ইজ ফর্মড ফার্স্ট। হাউ দ্য সেল প্লেট ইজ ফর্মড? আফটার টেলোফেজ, অর্থাৎ নিউক্লিয়ার ডিভিশনের শেষে টেলোফেজ দশা যখন কমপ্লিট হয়ে যাচ্ছে অ্যান্ড হোয়েন দ্য সাইটোকাইনেসিস ইজ স্টার্টিং, যখন শুরু হচ্ছে, অ্যাট দিস টাইম ফ্র্যাগমোপ্লাস্ট ইজ ফর্মড ফার্স্ট। হোয়াট ইজ ফ্র্যাগমোপ্লাস্ট? ফ্র্যাগমোপ্লাস্ট ইজ দ্য পিসেস অফ গলগি বডি অ্যান্ড ইয়ার। তাহলে এখানে গলগি বডি এবং ইয়ারের পিসগুলো এখানে ফার্স্ট অ্যারেঞ্জ হয়ে যে স্ট্রাকচার ফর্মেশন করে তাকে বলা হয়েছে ফ্র্যাগমোপ্লাস্ট। দেন দ্য ফ্র্যাগমোপ্লাস্ট ফিজিক্যালি অ্যান্ড কেমিক্যালি চেঞ্জ ইন্টু সেল প্লেট। তাহলে সেখানে সেল প্লেট ফর্মেশন করছে এবং সিক্রেটস ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম পেকটেট। তাহলে এখানে কী হবে? ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পেকটেট তৈরি করার পরে এটা মিডিল ল্যামেলাতে কনভার্ট হয়ে যাচ্ছে অ্যান্ড দেন মিডিল ল্যামেলা গ্রোজ টুয়ার্ডস দ্য টু এন্ড। তাহলে দুটো প্রান্তে থেকে যখন বৃদ্ধি পাচ্ছে তাহলে এখানে মিডিল ল্যামেলা বা মধ্য প্রাচীর তৈরি হয়ে যাবে। তাহলে ফার্স্ট কী হচ্ছে? কোষের সাইটোপ্লাজমে যে গলগি বডি এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পিসগুলো আছে তারা মিডিলে অ্যারেঞ্জ হয়ে যাবে অ্যাট দ্য স্টার্টিং অফ দ্য cytokinesis in case of plant cell, and they form the phragmoplast, and the phragmoplast secretes calcium and magnesium pectate, and their physical and chemical change would be takes place and form the cell plate or kosh path, and then they grows towards the end and form the middle lamella finally. And after formation of the middle lamella, cellulose and hemicellulose deposited on this মিডিল ল্যামেলা। তাহলে এই কোষের ক্ষেত্রে যদি দেখি তাহলে এখানে দুটো কোষ বা দুটো সেল ফর্মেশন হয়ে যাচ্ছে। তাহলে এই সেলের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে এই দিক থেকে তাহলে এখানে সেলুলোজ হেমিসেলুলোজ সেগুলো ডিপোজিটেড হতে থাকবে, এবং যদি আমরা এই দিক থেকে এই কোষের ক্ষেত্রে দেখি তাহলে এই দিক থেকেও সেলুলোজ হেমিসেলুলোজ এখানে ডিপোজিট হতে থাকবে অন দ্য মিডিল ল্যামেলা। তাহলে এইভাবে সেল ওয়ালের অরিজিনটা হয়। অর্থাৎ সাইটোকাইনেসিসের শুরুতে গলগি বডি এন্ডোমেটিকুলামের টুকরোগুলো মিডিলে জমা হতে থাকে, তাহলে তারা ফ্র্যাগমোপ্লাস্ট ফর্মেশন করে এবং সেই ফ্র্যাগমোপ্লাস্টটাই পরবর্তীকালে সেল প্লেট ফর্মেশন করছে এবং কী সিক্রেট করছে? ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পেকটেট। অর্থাৎ মিডিল ল্যামেলা যেটা ফর্মেশন হচ্ছে তার কম্পোজিশন বা উপাদান হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পেকটেট। তাহলে এইটাই তৈরি করছে মিডিল ল্যামেলা। তাহলে সেই মিডিল ল্যামেলাটাই কী হচ্ছে? দুই এন্ডের দিকে গ্রো করছে, তাহলে দুই প্রান্তে বৃদ্ধি পেলে তাহলে সেখানে মিডিলে একটা প্রাচীর ফর্মেশন হবে, তাহলে দুটো সেল পরস্পর থেকে সেপারেট হয়ে যাচ্ছে এবং সেই মিডিল ল্যামেলা বা মধ্য প্রাচীরের ওপরেই তাহলে এবারে সেলুলোজ হেমিসেলুলোজ আমাদের যে প্লান্ট সেলের কম্পোজিশনের কথা আমরা অলরেডি পড়ে এসেছি সেগুলো ডিপোজিটেড হওয়ার পরে তাহলে এখানে কমপ্লিট সেল ওয়াল ফর্মেশনটা হয়ে যাচ্ছে। তাহলে দিস ইজ দ্য প্রসেস অফ অরিজিন অফ সেল ওয়াল ইন দ্য কেস অফ প্লান্ট
সেল ওয়াল অরিজিনেট যখন হচ্ছে সেই সময় যদি দেখা যায় তাহলে প্রথমে মিডিল ল্যামেলা ফর্মেশন হলো এবং মিডিল ল্যামেলার উপরে প্রথম যে লেয়ারটা ফর্মেশন হবে তাহলে সেটাকে যদি আমি দেখি তাহলে এই সেলের ক্ষেত্রে এই সাইডে দেখা যাবে এবং এই সেলের ক্ষেত্রে মিডিল ল্যামেলার এই সাইডে ডিপোজিশন হতে থাকবে। তাহলে সেলুলোজ হেমিসেলুলোজ যেগুলো ডিপোজিটেড হতে থাকছে তাহলে প্রথমে যে প্রাচীরটা তৈরি হবে তাকে বলা হবে প্রাইমারি সেল ওয়াল এবং তারপরে আবার যদি লেয়ার ফর্মেশন হয় তাহলে সেক্ষেত্রে সেকেন্ডারি সেল ওয়াল হবে। তাহলে সেটা দেখো ইনার সাইড থেকে ডিপোজিটেড হচ্ছে এবং এদিকেও যদি দেখা যায় সেটাও ইনার সাইড থেকে ডিপোজিটেড হচ্ছে। তার মানে প্রাইমারি সেল ওয়ালটা একদম মিডিল ল্যামেলার কাছে, তার মানে এখানে দুটো কোষ পরস্পরের সঙ্গে অ্যাটাচ থাকবে থ্রু মিডিল ল্যামেলা এবং একদম আউটার মোস্ট লেয়ার যেটা হবে সেল ওয়ালে সেটা হচ্ছে প্রাইমারি সেল ওয়াল এবং তারপরে যেটা ডিপোজিশন হবে সেটা তো আমাকে ভিতর দিক থেকেই অর্থাৎ সেলের ইনসাইড থেকে সেটাকে ডিপোজিট করতে হবে প্রাইমারি সেল ওয়ালের ওপরে। তার মানে আউটার মোস্ট লেয়ার হচ্ছে প্রাইমারি সেল ওয়াল, তারপরে ভিতরে যে লেয়ারটা তৈরি হচ্ছে সেকেন্ডারি। কারো ক্ষেত্রে যদি আমরা টারশিয়ারি সেল ওয়ালও দেখি তাহলে সেটাও হচ্ছে এই সেলের ইনসাইডে ডিপোজিটেড হবে এবং এদিকে টারশিয়ারি সেল ওয়াল যেটা সেটা ইনসাইডে ডিপোজিটেড হবে। অর্থাৎ প্রাইমারি সেল ওয়ালটা হচ্ছে আউটার মোস্ট যেটা মিডিল ল্যামেলার সঙ্গে অ্যাটাচ হয়ে আছে, তার ভিতরেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি সেল ওয়াল এবং তার ভিতরে যে ডিপোজিশন হয় সেক্ষেত্রে হবে টারশিয়ারি সেল ওয়াল। তাহলে যত সেল ওয়ালের লেয়ারগুলো বাড়তে থাকবে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি সেক্ষেত্রে সেই সেলের রিজিডিটি অনেক বাড়তে থাকবে। সেই জন্য বলা হচ্ছে দিস ইজ দ্য রিজিড প্রোটেক্টিভ আউটার মোস্ট লেয়ার প্রেজেন্ট আউটসাইড দ্য সেল মেমব্রেন অর প্লাজমা মেমব্রেন। তাহলে আমরা কি দেখলাম, যে কোনো দুটো অ্যাডজাসেন্ট সেলের মধ্যে মিডিল ল্যামেলা প্রেজেন্ট। তাহলে আমরা এখানে যে সেলটা দেখেছি তাহলে এর পাশে যে সেলটা আছে তাদের মিডিল ল্যামেলা প্রেজেন্ট আছে এবং এখানে যে সেলটা এই সেলটার সঙ্গে তার পাশে যে সেলটা আছে তার মিডিলও কী থাকে মিডিল ল্যামেলা। তার মানে যে কোনো দুটো অ্যাডজাসেন্ট সেলের মাঝখানে সিমেন্টিং মেটেরিয়াল যে সিমেন্টিং মেটেরিয়ালটা দুটো কোষটাকে অ্যাটাচ করে রেখেছে তাকে বলা হচ্ছে মিডিল ল্যামেলা। কিন্তু মিডিল ল্যামেলা কোন ক্ষেত্রে থাকবে না, যেক্ষেত্রে আউটার মোস্ট সেল হ্যাজ নো মিডিল ল্যামেলা। আমরা একটা ফ্রুটের বা একটা ফলের ক্ষেত্রে যদি দেখি তাহলে যে সেলগুলো এখানে প্রেজেন্ট থাকছে তাহলে একদম বাইরের দিকে যে সেলগুলো থাকবে তার আউটার মোস্ট লেয়ার যেটা থাকবে তাদের ক্ষেত্রে তাহলে প্রাইমারি সেল ওয়ালটা এক্সপোজ হয়ে থাকবে, সেক্ষেত্রে মিডিল ল্যামেলাটা থাকবে না কারণ সেটা একদম পেরিফ্রিতে বা পরিধিতে অবস্থান করছে। তাহলে সেই সেলের ক্ষেত্রে মিডিল ল্যামেলা থাকবে না। সেই জন্য এখানে বলা হচ্ছে আউটার মোস্ট সেল হ্যাজ নো মিডিল ল্যামেলা বাট ইজ টু অ্যাডজাসেন্ট সেল হ্যাজ দ্য মিডিল ল্যামেলা বিটুইন দেম হুইচ হেল্পস দেম টু অ্যাটাচ উইথ ওয়ান অ্যানাদার। তাহলে আজকের ভিডিওতে আমরা কি দেখলাম, তাহলে আজকের ভিডিওতে আমরা যেটা দেখলাম যে হোয়াট ইজ সেল ওয়াল সেটা দেখলাম। তাহলে এটা হচ্ছে রিজিড আউটার মোস্ট লেয়ার প্রেজেন্ট আউটসাইড দ্য সেল মেমব্রেন। তারপরে দেখলাম যে কোথায় কোথায় এটা দেখা যায় এবং সেক্ষেত্রে আমরা দেখলাম প্লান্ট সেলে তো দেখা যাবে, একই সঙ্গে ফাঙ্গাসেরও দেখা যাবে, প্রোক্যারিওটদেরও দেখা যাবে এক্সেপ্ট মাইক্রোপ্লাজমা এবং কিছু প্রোটিস্টের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। সেল ডিসকভারি ক্রেডিটটা সেই আমরা রবার্ট হুককেই দিচ্ছি এবং তারপরে এলাম কম্পোজিশনে প্রোক্যারিওটদের ক্ষেত্রে কম্পোজিশন দেখলাম, ইউক্যারিওটদের ক্ষেত্রেও আমরা দেখছি। তাহলে প্রোক্যারিওটদের ক্ষেত্রে আমরা দেখেছি, ফাঙ্গাসের ক্ষেত্রে দেখেছি এবং প্রোটিস্টের ক্ষেত্রেও দেখলাম। শেষমেশ আমরা প্লান্ট সেলের ক্ষেত্রে কম্পোজিশন যখন দেখলাম তখন সেখানে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, ওয়াটার, লিপিড, ফি মলিকুলস, প্রোটিনস ফি অ্যামাউন্টে সেখানে প্রেজেন্ট থাকছে এবং সঙ্গে অ্যাডিশনাল সাবস্ট্যান্স হিসেবে কিছু প্রেজেন্ট থাকছে যেমন লিগনিন, সুবিরিন, কিউটিন এটসেট্রা। এবং তারপর আমরা কীভাবে মাইক্রোফাইবিল ফর্মেশন করে গ্লুকোজ মলিকুল শেষমেশ মাইক্রোফাইবিলে কনভার্ট হয়ে যাচ্ছে সেটা দেখলাম। তাহলে মাইক্রোফাইবিল ফর্মেশনের আগে গ্লুকোজ মলিকুলগুলো পরপর জুড়ে জুড়ে সেলুলোজ তৈরি করবে এবং সেই সেলুলোজ থেকে তৈরি হবে মিসেল থেকে তৈরি হবে মাইক্রোফাইবিল এবং ফাইনালি সেখান থেকে ম্যাক্রোফাইবিল। তাহলে সেই ম্যাক্রোফাইবিলগুলো বিভিন্নভাবে অ্যারেঞ্জ হয়ে অবস্থান করছে হেমিসেলুলোজিক ম্যাট্রিক্সের মধ্যে। তারপরে এলাম আমাদের অরিজিন। তাহলে অরিজিনের ক্ষেত্রে প্রথমে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসটা শুরু যখন হবে সেল ডিভিশনের সময় আফটার ক্যারিওকাইনেসিস, তাহলে সেক্ষেত্রে মিডিলে প্রথমে ফ্রাগমোপ্লাস্ট তৈরি হবে, সেই ফ্রাগমোপ্লাস্ট কনভার্টেড ইন্টু সেল প্লেট অ্যান্ড দের সিক্রেটস ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পেকটেট অ্যান্ড ফ্রম দ্য মিডিল ল্যামেলা। মিডিল ল্যামেলা কী করবে, গ্রোস টুয়ার্ডস টু এন্ড অ্যান্ড দেন ডিপোজিশন অফ সেলুলোজ বোথ সাইড অফ দ্য মিডিল ল্যামেলা। তাহলে মিডিল ল্যামেলা দুই পারে আমাদের সেলুলার ডিপোজিশন শুরু হয়ে যাবে। তাহলে সেটা হচ্ছে প্রাইমারি সেল ওয়াল। তারপরে যেটা ডিপোজিশন হবে সেটা হবে সেকেন্ডারি সেল ওয়াল। তারপরে যদি আবার ডিপোজিশন হয় তাহলে সেটা হবে টারশিয়ারি সেল ওয়াল। তার মানে যা কিছু মিডিল ল্যামেলার উপরে ডিপোজিশন হবে সেটা সেলের ইনসাইড থেকে হবে বোথ সেলের। তাহলে সেই জন্যে লেয়ারগুলো ভিতরের দিকে ইনক্রিজ করবে। তাহলে একদম আউটার মোস্ট লেয়ার হবে সেল ওয়ালে যদি দেখি প্রাইমারি, তার ভিতরে সেকেন্ডারি, তার ভিতরে আমাদের টারশিয়ারি প্রেজেন্ট থাকবে। তাহলে আশা করি সবার ক্লিয়ার হয়েছে আজকের টপিক। থ্যাংক ইউ সো মাচ।